সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হয়তো আপনি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কি। আজকের বিষয়টা হচ্ছে অপশান। তো অপশান সম্পর্কে এ টু জেড বাংলায় যতটা পারবো ততটা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা আপনি পুরোটা দেখবেন, যাতে যিনি যে নতুন শেয়ার মার্কেটে এসছে তারও যেন বুঝতে সুবিধা হয় অপশানটা জিনিসটা কি, কনসেপ্টটা কি, যেন বেসিকটা ক্লিয়ার হয়। ঠিক আছে? অপশান হচ্ছে একটা শেয়ার মার্কেটের একটা অ্যাডভান্স লেভেলের জিনিস, যেখানে আপনি যদি প্রথম এসে শেয়ার মার্কেটে এসে যদি অপশান করবো মনে করেন, তাহলে কিন্তু জিনিসটা একটু রিস্কি হয়ে যাবে। প্রথম ২-৩ বছর আপনি একটু এক্সপিরিয়েন্স করবেন, নিজের একটা এক্সপিরিয়েন্স হবে, তারপরে আপনি অপশানে হাত দিতে পারেন, তার আগে কিন্তু দেবেন না। ঠিক আছে? অপশান খুব রিস্কি জিনিস, এটা না শিখে হাত দেওয়াটা আপনার টাকাকে আগুন লাগানোর মতোই সেম জিনিস হয়ে যাবে। জিনিসটা আগে বুঝবেন, শিখবেন, তারপরে অপশানে হাত দিতে যাবেন। তো যতটা পারবো অপশান সম্পর্কিত বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে। ঠিক আছে? তো চলুন আজকে অপশানটা খুব একটা রিস্কি জিনিস, না জেনে হাত দেবেন না। তো ঠিক আছে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্রথমে এখন ইকুইটি করুন। ইকুইটি মানে স্টক, ইন্ট্রাডেতে যে স্টক কেনা বেচা হয় একদিনের মধ্যেই, তো আপনি সেগুলো করতে পারেন। ঠিক আছে? আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে না চান তাহলে ইকুইটিতেও মানে ইন্ট্রাডে করা যায়, আপনি সেটা করুন। ঠিক আছে? আর একটু এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে তখন আপনি অপশানে আসতে পারেন। ঠিক আছে? তো অপশান কি জিনিস সেটা আমি যদি একটা গল্পের মতো করে বলি, তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে। তো আপনি ধরুন যে এলাকায় বাস করেন বা যে এলাকায় আপনার বাড়ি, তার আশেপাশে এমন একটা জায়গা আছে, যে জায়গাটা খুব একটা অড জায়গা, যে জায়গাটার দামও খুবই কম। ঠিক আছে? জায়গাটা বিক্রিও হয় না, কোনো একটা মানুষের আছে, আপনার চেনাশোনা একটা মানুষ যার আছে জায়গাটা, খুব একটা অড জায়গা যেটা বিক্রিও হয় না, দামও খুবই কম। ঠিক আছে? তো আপনি কোনো রকমভাবে হয়তো খবর পেয়েছেন যে ওই যে ওই জায়গাটা আছে, ওই জায়গার আশেপাশে কোনো একটা সরকারি প্রপার্টি তৈরি হওয়ার কথা হয়েছে। ঠিক আছে? ১-৮ মাসের মধ্যেই কিন্তু সেই জিনিসটা হওয়ার একটা সম্ভাবনা আছে ওই যে জায়গাটা আছে ওর জায়গা তার আশেপাশে। তো আপনার কাছে খবরটা এসছে। আপনি এবার ধরুন যে জমির মালিকটা আছে, উনি ধরুন জানে না। ঠিক আছে? খবরটা হয়তো জানে না, বা যাই হোক আপনার কাছে খবরটা এসছে। আপনি দেখলেন এটা তো একটা ভালো মানে ব্যাপার হতে পারে, যে ওই জায়গাটার এখন দাম কম আছে, আমি যদি এখন কিনে নিই তাহলে যখন যদি সরকারি প্রপার্টিটা যদি চলে আসে, কোন হসপিটাল বা কোনো একটা বড় একটা কিছু সরকারি যেগুলো প্রপার্টি হয় সেগুলো ধরো আসার একটা সম্ভাবনা আছে। আপনি ধরুন গেলেন যার জায়গা, তার কাছে গেলেন, দিয়ে বললেন যে দাদা আমি আপনার যে জায়গাটা আছে ওইখানে, তো আমি ওই জায়গাটা আপনার নিতে চাই। তো যে মানুষটার ওই জায়গাটার মালিক, তিনি ধরুন ভাবলেন যে ওই জায়গাটা তো একটা অড জায়গা, ওটা তো বিক্রিও হচ্ছে না, দামও খুবই কম, বিক্রি করতে পারলে আমি বাঁচি। তো আপনাকে বললো যে বেশ ঠিক আছে, আপনি জায়গাটা নিতে চাও, মানে তুমি জায়গাটা নিতে চাও তো নাও। তো আপনি বললেন যে ঠিক আছে, জায়গাটা তো আমি নেবই, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি বললেন একটা শর্ত আছে আমার। উনি বললেন কি শর্ত, তোমার কি শর্ত আছে বলো। আপনি বললেন যে আমি জায়গাটা তো নেবই, কিন্তু জায়গাটার যে পুরো দাম, মানে ধরুন জায়গাটার দাম ৫ লাখ টাকা। তখন এখনকার দিনে বাজার দাম চলছে ৫ লাখ টাকা, জায়গাটার পুরো একটা দাম চলছে ৫ লাখ। আপনি ওনাকে বললেন যে না, আমি আপনাকে জায়গাটা তো নেবই আপনার, কিন্তু পুরো টাকাটা কিন্তু আপনাকে আমি এখনই দেব না, যেটা আমি ১ মাসের মধ্যে পুরো টাকাটা দেব, আর জায়গাটা তখন আমি নিয়ে নেব। এখন আপনাকে আমি একটা দিচ্ছি, মানে সিকিউরিটি মানি হিসেবে জায়গাটাকে আমি ধরে রাখার জন্য ১ লাখ টাকা বা কিছু একটা সামথিং, ১ লাখ টাকাই ধরুন তোমাকে আমি দিয়ে যাচ্ছি। তো ও ভাবলো ঠিক আছে বেশ, তাই করো। এবার ও আপনাকে ধরুন বললো যে ১ মাস পর যদি তুমি জায়গাটা নিতে না আসো তখন আমি কি করব। তখন আপনি বললেন যে ঠিক আছে দাদা, আমি যদি ১ মাসের মধ্যে জায়গাটা পুরো পেমেন্ট করতে না পারি, তাহলে আপনি জায়গাটা, মানে তুমি জায়গাটা অন্য কাউকে বিক্রি করে দেবে, বা যে ১ লাখ টাকাটা দিলাম তোমাকে, সেই টাকাটা তোমার হয়ে যাবে, আমাকে আর ফেরত দেওয়ার দরকার নেই।
ঠিক আছে, মানে আপনি যখন অ্যাডভান্স করেছেন সেই টাইমের মধ্যে যদি জিনিসটা না নিতে পারেন তাহলে অ্যাডভান্সের টাকাটা মালিকের হয়ে যায়, এটা আপনিও জানেন। তো উনি ভাবলেন যে বেশ ঠিক আছে, এটা একটা ভালো ব্যাপার, ও যদি না নিতে আসে তাহলে 1 লাখ টাকাটাও আমার হয়ে যাবে। এবার কিছুদিন গেল, 15 দিন 20 দিন, 1 মাস হতে চললো। ততদিনে হয়তো যে সরকারি প্রপার্টিটা আশেপাশে আসার কথা ছিল ওই জায়গাটার আশেপাশে, ওখানে ততদিনে জিনিসটার কাজ শুরু হয়ে গেছে। মালিক হয়তো জানতেও পেরেছে যে জিনিসটার দাম বাড়বে, কিন্তু কিছু তো করার নেই, আপনি অ্যাডভান্স করে এসছেন, আপনাকে তো জায়গাটা দিতে উনি বাধ্য, তাই না? তাহলে উনি তখন আপনি তখন ওনার কাছে গেলেন, যে বললেন যে দাদা 1 মাস আগে তোমার সঙ্গে কথা হয়েছিল, 1 লাখ টাকা অ্যাডভান্সও করে গেছিলাম, তাহলে জায়গাটা তুমি এবার আমাকে দাও। এবার ধরুন জায়গাটার দাম ততদিনে হয়ে গেছে 20 লাখ, 25 লাখ বা 10-15 লাখ, চাই কিছু একটা হয়ে গেছে। ঠিক আছে, অন টাইম টু টাইম জায়গাটার দাম হয়ে গেছে। আপনি ধরুন 5 লাখ টাকায় কিনেছিলেন, মানে অ্যাডভান্স করেছিলেন নেওয়ার জন্য। তো আপনি বললেন ঠিক আছে দাদা, জায়গাটা আমাকে দিন। এবার আপনি বাদ বাকি যে 4 লাখ টাকা ছিল ওটা আপনি ওনাকে দিয়ে দিলেন, জায়গাটা আপনি পুরোটা নিয়ে নিলেন। এবার ততদিনে জায়গাটার দাম হয়ে গেছে ধরুন 20 লাখ টাকা, 3 টাইম, মানে 3 গুণ টাকাটার জিনিসটার দাম বেড়ে গেছে। তাহলে আপনার কি হলো, ওই জিনিসটা আপনি কিনেছিলেন 1 মাস আগে কিনেছিলেন 5 লাখ টাকায়, ঠিক আছে, কিন্তু দিয়েছিলেন 1 লাখ টাকা অ্যাডভান্স করে। যদি আপনার লস হতো, ধরুন আপনার প্রেডিকশন ভুল, মানে আপনার কাছে যে খবরটা এসছে সেটা হয়তো ভুল এসছে, ঠিক আছে, হতেই পারে আপনার কাছে খবরটা ভুল আসতে পারে, তো তাহলে আপনার কত টাকা লস হতো, 1 লাখ টাকায়। কিন্তু এখানে আপনার লাভ কত হলো, প্রেডিকশন ঠিক হয়ে গেল, আপনার লাভ কত হলো, 3 গুণ 4 গুণ লাভ হয়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে অপশান, ঠিক আছে। এবার ধরুন টাকাটা আপনি, মানে যদি আপনি ওই প্রপার্টিটা না আসতো বা আপনার প্রেডিকশন ভুল হতো, তাহলে কিন্তু লস আপনার সেই 1 লাখ টাকা যেটা দিয়েছিলেন, আপনি বলেও ছিলেন যে 1 মাসের মধ্যে যদি আমি না নিতে পারি তো দাদা টাকাটা আপনার, মানে অ্যাডভান্সের যে নিয়ম সেটাই। তাহলে আপনার লস কিন্তু 1 লাখই হতো, কিন্তু এখানে পেলেন আপনি প্রফিট, আপনার মানে যে প্রেডিকশন আপনার যেহেতু আপনার ঠিক হয়ে গেল, তাহলে তার জন্য আপনি 2 গুণ 3 গুণ, অপশনের ক্ষেত্রে 10 গুণ পর্যন্ত হতে পারে বা তার বেশি হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে মিনিমাম রিস্ক আর ম্যাক্সিমাম প্রফিট থাকে। আপনি যে টাকাটা অ্যাডভান্স করবেন সেটাই হবে রিস্ক, আপনার পুরো টাকাটাই পর্যন্ত রিস্ক হতে পারে, আর প্রফিটের কোনো ঠিকানা থাকে না, প্রফিট আপনার যত খুশি হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রিস্ক থাকে আপনার মিনিমাম আর প্রফিট থাকে ম্যাক্সিমাম। এটা হচ্ছে অপশন ট্রেডিং, ঠিক আছে। এবার ধরুন আপনারা যদি একটা শেয়ার নিয়েই বোঝাই, অপশনের ব্যাপারে একটু জমি নিয়ে বোঝালাম। ধরুন একটা ব্যাংক নিফটির কথাই ধরি, আপনি যখন অপশনে ট্রেড করবেন তখন হয়তো শুনেছেন যে ব্যাংক নিফটি এই জিনিসগুলো শুনেছেন। ব্যাংক নিফটিতে ধরুন আপনি ট্রেড করবেন, ব্যাংক নিফটি ধরুন একটা চলছে কারেন্ট লেভেল, ধরুন চলছে, আপনি যখন ট্রেড করতে ঢুকেছেন তখন একটা লেভেল চলছে, ধরুন ওখানে চলছে 50,000-এর লেভেলই, ধরুন রাউন্ড ফিগারই ধরে নিই, বুঝতে সুবিধা হবে। 50,000-এর লেভেলে আপনি দেখলেন, আপনি প্রেডিকশন করলেন, বা আপনার যে স্ট্র্যাটেজিটা আছে সেটাতে আপনার বলল যে এটা আপার সাইডে যাওয়ার, মানে বাই করার একটা চান্স, ঠিক আছে। আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে বললো, স্ট্র্যাটেজিতে বলছে বা সেট আপে বলছে যে এটা বাই হতে পারে এখানে। আপনি 50,000-এর একটা স্ট্রাইক প্রাইস, যেখানে আপনার স্ট্রাইক প্রাইস বলে যেটাকে, 50,000, 50,100, 50,200, এরকমভাবে প্রত্যেকটা 100 লেভেলের পর একটা করে স্ট্রাইক প্রাইস থাকে ব্যাংক নিফটির ক্ষেত্রে, ঠিক আছে। নিফটির ক্ষেত্রে আলাদা থাকে, নিফটির ক্ষেত্রে 20,000, 20,000, 50, 20, 2100, ঠিক আছে, এরকমভাবে থাকে। তাহলে আপনি যদি 50,000 স্ট্রাইক প্রাইসের একটা যদি অপশন কিনতে যান, ঠিক আছে, তাহলে আপনাকে মিনিমাম 15টা শেয়ার কিনতে হবে। ওখানে একটা লট হয়, মিনিমাম আপনাকে 1 লট শেয়ার আপনাকে কিনতে হবে, ঠিক আছে। তাহলে আপনি যদি 1 লট মানে বাইং করতে যান, ধরুন ওখানে একটা শেয়ারের প্রাইস চলছে, মানে আপনি যখন অপশনে ট্রেড করবেন না তখন কিন্তু দুটো থাকবে আপনার, মানে চার্ট দেখতে হবে, দুটো চার্ট, একটা হচ্ছে ইন্ডেক্সের চার্ট, একটা হচ্ছে প্রিমিয়ামের চার্ট, ঠিক আছে। ধরুন ইন্ডেক্সের চার্ট যেটা বলছি সেটাতে আপনি দেখতে পাবেন ওই 50,000, 50,100 পরপর লেভেল যেমন দেখতে পাবেন, সেরকম 50,000 বলে যখন আপনি ওই সার্চ বারে সার্চ করবেন, ব্যাংক নিফটি 50,000 বলে যখন সার্চ করবেন, সিইপি বলে, তখন দেখবেন আপনাকে যখন সিইপি মানে 50,100 ওখানে যখন হাত দেবেন তখন দেখবেন আর একটা চার্ট খুলে যাবে যেটাকে বলে প্রিমিয়ামের চার্ট। ওখানে গিয়ে দেখতে পাবেন যে তখন একটা শেয়ারের দাম পড়বে ওখানে ধরুন 100 টাকা, 200 টাকা, যাই হোক। তাহলে 100 টাকায় যদি আমি ধরে নিই,
তাহলে 100 টাকা দিয়ে আপনাকে 1 লট শেয়ার কিনতে হবে, 1 লটের নিচে আপনি বাইং করতে পারবেন না। ব্যাংক নিফটির ক্ষেত্রে বলছি, নিফটিতে হয়তো 25 লাগে, 25টা শেয়ারে 1 লট হয়, ঠিক আছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে 1 লট যখন আপনাকে 15টা কিনতে হবে, তখন আপনার 100 টাকা করে যদি বাইং প্রাইস পড়ে, তাহলে সেখানে হচ্ছে কত পড়ছে আপনার 1500 টাকা। আপনার বাইং করতে আপনার লাগবে 1500 টাকা ম্যাক্সিমাম। চার্জ পরে ধরবো, চার্জের কথাটা আমি বাদ দিলাম, যে ব্রোকারেজ লাগে, এসটিটি, জিএসটি চালায়, ওটা পরে হচ্ছে, আপনি এটাকে বুঝুন। 1500 টাকা দিয়ে ধরুন 1 লট বাইং করলেন ব্যাংক নিফটি, 50,000-এর কল বাইং করলেন, ঠিক আছে। আপনার ধরুন মানে যে প্রেডিকশন করেছিলেন, সে প্রেডিকশনটা যদি ঠিক হয়, ধরুন 50,000 থেকে 50,000-এর লেভেল থেকে ধরুন 50,100 চলে গেল, ঠিক আছে। তখন আপনার ওই মানে ইন্ডেক্সের চার্ট যেমন বাড়বে, সেই জায়গায় কিন্তু তেমনভাবে প্রিমিয়ামের চার্টটাও সেরকমভাবে বাড়বে। এখানে ডেল্টা আছে, থিটা আছে, গামা আছে, ভেগা আছে, এটা আপনাকে পরে একটা ভিডিও করে এটা বুঝিয়ে দেবো। এটা জানাটা খুবই দরকার, ডেল্টা, ভেগা, গামা, থিটা। অপশন ট্রেডিংয়ে থিটা ডিকেটা একটা বিরাট একটা মানে মানে এর একটা কাজ আছে, ঠিক আছে। ওটা আমি একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। আগে এটা নর্মাল বেসিকটা বুঝুন। তো আপনি যখন ওটা কিনবেন, তখন যদি 100 পয়েন্টও বেড়ে যায় না, তখন আপনার হয়তো 50 টাকা লাভ হলো। তাহলে 50 টাকা যদি আপনার লাভ হয় একটা শেয়ারের ক্ষেত্রে, তাহলে আপনি কিনেছেন 15টা শেয়ার, তাহলে আপনার কত লাভ হলো? 750 টাকা লাভ হবে। তাহলে আপনি কিনেছিলেন 1500 টাকায়, আপনার এদিকে যদি 50 টাকাও লাভ হয়, তাহলে আপনি কিন্তু পাবেন 750 টাকা প্রফিট হবে আপনার ওখানে। এবার ওখানে 750 আমি একটা উদাহরণস্বরূপ ধরলাম, ওটাকে আপনি 1500 টাকায় 3000-ও হয়ে যেতে পারে, 4500-ও হয়ে যেতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে অপশন। কিন্তু আপনার প্রেডিকশন যদি ভুল হতো, তাহলে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম যতটা লস হতে পারতো, সেটা হচ্ছে সেই 1500 টাকায় লস, তার বেশি কিন্তু লস আপনার হতো না। যদি যেত ওই 1500 টাকায় যেত, আর প্রফিট আপনার কিন্তু আনলিমিটেড হতে পারে ওখানে, ঠিক আছে। এবার এটা ছিল অপশন বাইং এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার অপশন সেলিং কি জিনিস। এবার ধরুন আপনাকে যে গল্পটা বললাম, যে আপনি যে জমিটা কিনতে গেছিলেন, ওটা একটা অন্য মানুষের জায়গা ছিল, অন্য একটা ব্যক্তির জায়গা ছিল, সেটা আপনি কিনতে গেছিলেন, ঠিক আছে। ওই কনসেপ্টটা একটু ভুলে যান, ঠিক আছে। এবার ধরুন জমি একটা আপনার নিজেরই একটা জিনিস আছে, জমিটা ধরুন আপনার নিজের আছে, ঠিক আছে। আপনি বাইং এর ক্ষেত্রে একজনের কাছে কিনতে গেছিলেন, ওটা ভুলে যান। এবার ধরুন আপনার নিজস্ব একটা জমি আছে, ঠিক আছে। অনেকদিন ধরে ধরুন পড়ে আছে, ওটা কোনো বিক্রি হচ্ছে না বা কিছু একটা মানে, ঠিক আছে। আপনার নিজস্ব একটা আছে, ওটাকে আপনি বিক্রি করবেন। ওটার দাম হলো ধরুন 5 লাখ টাকায়, ধরুন ওটারও দাম ধরুন 5 লাখ টাকা। আপনি ধরুন জমিটা বিক্রি করে দিলেন সেই মার্কেট প্রাইসে, ঠিক আছে। তখনকার যা দাম চলছে, আপনি সেই দামে তখন জিনিসটা বিক্রি করে দিলেন, ঠিক আছে। এবার আপনি নিজে কিন্তু বায়ার, এই নিচে কিন্তু সেলার, আপনি কিন্তু বাই করতে যাননি। আপনি আগের বার আপনি বাই করতে গেছিলেন, আর এখন হচ্ছে আপনার নিচের আছে, আপনি ওটাকে সেল করবেন, আপনি এখন সেলার, ঠিক আছে। এবার আপনি ধরুন 5 লাখ টাকায় জিনিসটা সেল করে দিলেন। এবার কিছুদিন পর, 1 মাস 1.5 মাস পর, তখন আপনি ধরুন জানতে পারলেন জিনিসটার দাম 5 থেকে 10 হয়ে গেছে, তাহলে এখানে আপনার লস হলো। আপনি 5-এ বিক্রি করে দিয়েছিলেন, সেই জিনিসটার দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে এখন 10 পৌঁছে গেছে, তাহলে আপনার এক্ষেত্রে লস হলো। ওখানে আপনার লস হয়েছে, ওখানে আপনার লাভ হয়েছিল, আপনি দেখতে পেলেন যে 1 লাখে উনি যে ব্যক্তিটা কিনে নিয়ে গেছিল আপনার কাছ থেকে, সেখানে আপনি জিনিসটার দাম বেড়ে গেছিল যেমন, তো তখন আপনার লস হয়েছিল। সেরকম আপনি যেমন এখানে জিনিসটা বিক্রি করছেন, ঠিক আছে, তারপর যদি দামটা বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার লস, ঠিক আছে। এবার যদি আপনাকে একটা শেয়ার হিসেবে বোঝাই, 1 সেকেন্ড, এটাকে ধরুন আপনি একটা শেয়ার হিসাবে মেনে নিন, ঠিক আছে। এই এয়ারপডসটাকে আপনি একটা শেয়ার হিসাবে মেনে নিন, ঠিক আছে। এটার দাম হচ্ছে এখন, আপনি যদি এবার আপনাকে লসের কথা বললাম, এবার আপনি প্রফিট হবে কোথা থেকে? তাহলে অপশন বাইং এ প্রফিট হয়, অপশন সেলিং এ কি প্রফিট হয় না? অবশ্যই হয়। সেটা হচ্ছে দেখুন, আপনি এটা ধরুন দাম চলছে 100 টাকা, এখন চলছে, আপনি এটাকে বিক্রি করে দিলেন, ঠিক আছে। আপনার কাছে কত, মানে এটা ধর 100 টাকা চলছে, আপনি কোনো একটা বন্ধুকে বললেন যে ভাই তুই এটা নিয়ে নে, আমি তোকে বিক্রি করে দিচ্ছি 100 টাকায়, তো এটা নিয়ে নে। আপনি ধরুন 100 টাকায় এটা বিক্রি হয়ে গেল, আপনাকে 100 টাকা দিয়ে ওই জিনিসটা নিয়ে চলে গেল, মানে শেয়ারটা কিনে নিল আপনার কাছ থেকে, ঠিক আছে। এটা ধরুন কিছুদিন পর এই জিনিসটার দাম ধরুন, শেয়ারটার দাম কমে তখন হয়ে গেল 80 টাকা, 20 টাকার দাম ধরুন কমে গেল, ঠিক আছে।
তাহলে আপনি যখন দেখলেন আপনার কাছে 100 টাকা দিয়েও কিনে নিয়ে গেছিলো, 100 টাকাটা আপনার কাছে আছে, তাহলে এটার দাম এখন হয়ে গেল 1 মাস পর 80 টাকা হয়ে গেল। ঠিক আছে, তখন আপনি ওই বন্ধুটাকে বললেন যে ভাই তুই আমাকে শেয়ারটা দে, আমি তোকে 80 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে আপনি বিক্রি করেছিলেন 80 টাকায়, দিয়ে আবার বাই করে নিলেন 80 টাকায়, তাহলে আপনার লাভ কত হলো? 20 টাকা আপনার পকেটে তাও থাকলো। 100 টাকা থেকে 80 টাকা আপনি ওকে দিয়ে দিলেন, আপনার শেয়ারটা এটাও আপনার কাছে চলে এলো, আপনার কাছে 20 টাকাটাও আপনার কাছে লাভ থাকলো। এবার এটা হচ্ছে অপশনের ক্ষেত্রে যখন আপনি বলবেন তখন ভাববেন যে এই জিনিসটাতে এয়ারপোর্টসের ক্ষেত্রে এটা আমার পকেটে ছিল, আমি আপনাকে দেখিয়ে দিলাম, এটা যদি ফেলে দিই তাহলে আপনার ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আমার কাছে জিনিসটা তো নেই, আমি তো জিনিসটা প্রথমে বাই করব তবে না সেল করব, প্রথমে একটা জিনিস আমার কাছে থাকবে তবে না আমি জিনিসটা সেল করতে পারবো। এটাও ঠিক। আপনার কাছে না থাকলেও আপনি যে ব্রোকারের কাছে ট্রেড করবেন বা যে ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করবেন, যে ব্রোকার থাকবে তার কাছে কিন্তু জিনিসটা আছে। ঠিক আছে, আপনি ওকে বলবেন যে দাদা মানে মানে অর্ডার করবেন, এখানে তো বলার মতো কিছু পাবেন না, ওখানে অর্ডার করবেন যে ধরুন একটা স্ট্রাইক প্রাইসে দেখতে পেলেন, আপনার যে সেট আপ অনুযায়ী আপনি দেখলেন এটা নিচে যেতে পারে, আপনি সুবিধা মতো আপনার নিজের সুবিধা মতো আপনার যেটা মনে হলো প্রেডিকশন অনুযায়ী আপনি বললেন, মানে অর্ডার করলেন যে 50,000-এর কল আপনি বাই মানে সেল করবেন, মানে কল শর্ট করা যেটাকে বলে। এটা একটু অ্যাডভান্স ব্যাপার আছে ভেতরে, এটাকে বুঝতে গেলে একটু ডিপলি বুঝতে হবে, এটা আমি পরে একটা আলাদা ভিডিও নিয়ে বলবো, এটার মধ্যে ঢোকাচ্ছি না। তো শেয়ারটাকে আপনি ডিম্যাট অ্যাকাউন্টে আপনি করলেন, সেল অর্ডার এক্সিকিউট করলেন। ঠিক আছে, আপনার যে ব্রোকার আছে তাকে বললেন আমার হয়ে তুমি এই শেয়ারটাকে সেল করে দাও, 500 টাকা দাম চলছে ধরুন, শেয়ারটাকে আপনি সেল করে দিন তাই বললেন। ও আপনার হয়ে সেল করে দিল, আপনার কাছে নেই কিন্তু ওর কাছে কিন্তু জিনিসটা আছে, আপনার হয়ে উনি আপনার নামে 500 টাকায় ওই জিনিসটা সেল করে দিল। ঠিক আছে, সেল করে দিল, দিয়ে ধরুন 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পর বা ইন্ট্রাডে যদি করেন, ধরুন আজকে 10টার সময় সেটা সেল করেছেন, দুপুর 2টোর মধ্যে ধরুন দেখলেন যেটা সেল করেছিলেন, যে স্টকটা আপনি সেল করেছিলেন 500 টাকায়, মানে আপনার হয়ে ব্রোকার যেটা সেল করে দিয়েছিল সেটা হয়ে গেল ধরুন 4 ঘন্টা 5 ঘন্টা পর জিনিসটার দাম কমে গিয়ে দাঁড়ালো ধরুন 400 টাকা বা 450 টাকা, 50 টাকা আপনার যে টাকায় আপনি সেল করেছিলেন, যে প্রাইস মানিতে সেল করেছিলেন যে টাকায়, সে তার থেকে 50 টাকা কম দেখাচ্ছে। ঠিক আছে, এবার আপনি ওই টাকা দিয়ে আপনি যখন 500 টাকায় সেল করেছেন, তাহলে আপনি যখন আবার আপনাকে যখন ব্রোকার আপনার হয়ে সেল করে দিয়েছে তখন তো আপনাকে কিনে আবার ব্রোকারকে দিতে হবে, ওটা তো আপনার পার্সোনাল জিনিস নয়, নিজের জিনিস নয়, ওটা ব্রোকারের জিনিস, আপনাকে ওটাকে কিনে আবার ব্রোকারকে ফেরত দিতে হবে। ওই আপনার হয়ে সেল করে দিয়েছে, দিন শেষ হওয়ার আগে আপনাকে ওখানে বাই করে আবার ব্রোকারের কাছে রিটার্ন করতে হবে জিনিসটা। ঠিক আছে, আপনাকে বাইং করে দিতে হবে। ধরুন আপনি দেখলেন 50 টাকা হয়ে গেছে আমার সেলিং করে, মানে 500তে বিক্রি করে 450 চলে এসছে এখানে, 50 টাকা আপনার লাভ হয়ে গেছে, আপনি বললেন যে 450 টাকায় এবার আমার শেয়ারটা তুমি কিনে নাও, তাহলে আপনার এখানে কত টাকা প্রফিট হলো? 500 টাকায় বিক্রি করেছিলেন, 450 টাকায় কিনে নিলেন, তাহলে আপনার 50 টাকা থাকলো। তাহলে এটাই হচ্ছে অপশন সেলিং, আর যে 50 টাকাটা বাঁচলো সেই 50 টাকাটা হচ্ছে অপশন, মানে আপনার প্রফিট। এবার এখানে লস কি করে হতো? এখানে আপনার লস হতো ধরুন 500 টাকায় সেল করে দিয়েছেন, আপনার হয়ে ব্রোকার সেল করে দিয়েছে, ঠিক আছে, 500 টাকায় আপনাকে জিনিসটা সেল করে দিয়েছে আপনার নামে। এবার ধরুন 500 টাকার জায়গায় ধরুন 600 টাকা 700 টাকা 1000 টাকা 1500 টাকা জিনিসটা চলে গেছে, জিনিসটার দাম। এবার তো আলটিমেট দিনের শেষে তো আপনাকে বা একটা টাইমের শেষে আপনাকে তো জিনিসটা কিনে আপনাকে ব্রোকারকে ফেরত দিতে হবে, তাই না? আপনার হয়ে যেমন বিক্রি করেছে আপনার হয়ে ও কিনে নেবে, সেরকমভাবে আপনাকে তাকে টাকাটা দিতে হবে। তাহলে 500 টাকায় ধরুন 1000 টাকা বা 1500 টাকা বা 700 টাকা যাই বা হয়ে যাক, দিনের শেষে বা একটা টাইমের শেষে তখন আপনাকে জিনিসটা কিন্তু কিনে ব্রোকারকে ফেরত দিতে হচ্ছে। তখন আপনার 500 টাকার ওপরে যত টাকা বাড়বে তত টাকা হচ্ছে আপনার লস। তার জন্যই বললাম যে অপশন বাইং এর ক্ষেত্রে আপনি ধরুন 500 টাকা দিয়ে যদি অপশন বাইং করেন, তাহলে যদি লস হয় তাহলে কিন্তু আপনার সেই 500 টাকাটাই লস হবে। ঠিক আছে, নামতে 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 ধরুন জিরো হয়ে গেল জিনিসটার দাম, তাহলে কিন্তু আপনার জিরো হয়ে গেল মানে আপনার 500 টাকাটাই লস হয়ে গেল। কিন্তু অপশন সেলিং এর ক্ষেত্রে আপনি ধরুন 500 টাকায় বিক্রি করেছেন জিনিসটা, ঠিক আছে, আপনার লাভ কতটা হবে? আপনার লাভ হচ্ছে 500 টাকাটাই লাভ হতে পারে, তার বেশি 1 টাকাও লাভ হবে না, কারণ 500 টাকায় সেল করেছেন, যখন যদি জিরো হয়ে যায় তাহলে আপনি জিরোতে কিনে ওকে দিয়ে দিতে পারবেন, তাহলে আপনার 500 টাকাটা পুরোপুরি লাভ হয়ে গেল। আর যদি লস হয় বা যদি জিনিসটা দাম 500 থেকে 1000 হয়ে যায়, 2000 হয়ে যায়, 3000 হয়ে যায়, এক্ষেত্রে ওপর দিকে গেলে আপনার লস হবে, কিন্তু ওপর দিকে যাওয়ার তো কোনো লিমিট নেই এখানে, এটা তো কোনো স্টক নয় যে আপার সার্কিট লেগে যাবে 10% 20% যাবে আপার সার্কিট, এরকম তো কোনো ব্যাপার নেই অপশনে। আপনার ধরুন যেতে যেতে 500 টাকায় কিনে যদি ও যত খুশি যেতে পারে, এবার যাওয়ার পর আপনার আপনার তো সেখানে লস হতে পারে, কিন্তু যদি লাভ হয় তাহলে কিন্তু 500ই হবে।
আর অপশন বাইং এর ক্ষেত্রে যদি লস হয় তাহলে কিন্তু 500 টাকায় নামতে পারে, আর বাড়ার জন্য হলে প্রচুর বাড়তে পারে। সেরকম একইভাবে অপশন সেলিং এর ক্ষেত্রে লস হলে আপনার ওই আনলিমিটেড মানে ওপরে যতটা লাভ, মানে অপশন বাইং এর ক্ষেত্রে যেদিকে লাভ হবে আপনার সেদিকে লস হবে, আর অপশন সেলিং এর ক্ষেত্রে আপনি লাভ করতে পারেন হচ্ছে যে টাকায় কিনবেন সেই টাকাটাই আপনার পুরোপুরি লাভ হতে পারে, আর লস যদি করেন তাহলে কোনো লিমিট নেই, লস আনলিমিটেড, রিস্ক মানে প্রফিট লিমিটেড। এবার আপনি হয়তো বলবেন তাহলে তো অপশন বাইং করাই ভালো, অপশন বাইং এর ক্ষেত্রে রিস্ক কম, তারপরে আপনি বলবেন যে অপশন বাইং করতে টাকা কম লাগে, ঠিক আছে, আর অপশন সেলিং করতে একটা যদি লট কিনতে যান তাহলে অপশন সেলিং এর ক্ষেত্রে এক লট কিনতে গেলেও মিনিমাম 80,000 90,000 টাকা করে লাগবে, ঠিক আছে, আর সেক্ষেত্রে অপশন বাইং করতে গেলে আপনার খুব বেশি হলে 8,000 7,000, খুব বেশি হলে ম্যাক্সিমাম 10,000-এর মধ্যে আপনি এক লট বাই করতে পারবেন ম্যাক্সিমাম প্রাইস, ঠিক আছে, 8-10 অনেক, 8-10 হাজার টাকা মানে এক লট কিনতে গেলে এনাফ হয়ে যাবে আপনার। কিন্তু অপশন সেলিং এর ক্ষেত্রে 80-90 হাজার টাকা আপনার মিনিমাম পড়ে যাবে এক লট কিনতে, ঠিক আছে। তাহলে আপনি তো বলবেন তাহলে কি দরকার ভাই অপশন সেলিং করে, অপশন বাইং করাই ভালো। কিন্তু আপনাকে একটা কথা বলি যে অপশন বাইং যারা করে মার্কেটে 90% মানুষ টাকা লুজ করে, যেটা হচ্ছে অপশন বাইং এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার অপশন সেলিং এর ক্ষেত্রে যারা অপশন সেলিং করে, যারা মিনিমাম ক্যাপিটাল না, যারা রিস্ক আনলিমিটেড নেয় আর প্রফিট লিমিটেড নেয়, তারাই করে প্রফিট। এবার বলবেন কি করে সম্ভব, এটা কি করে হয়? এবার যদি আপনাকে আরেকটা উদাহরণ দিই তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। আপনি যে ইন্স্যুরেন্স, আপনার লাইফ ইন্স্যুরেন্স বা যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্স্যুরেন্স বিক্রি করে তারা হচ্ছে সেলার কারা, যে কোম্পানি বিক্রি করছে, আপনার ধরুন এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, যারা ইন্স্যুরেন্স বিক্রি করে তারা হচ্ছে সেলার, আর আপনি হচ্ছেন তাদের কাস্টমার, ঠিক আছে। আপনি কেন নেন? আপনার একটা মানে কোনোদিন যদি শারীরিক যদি কোনো কিছু হয়ে যায়, ধরুন আপনি কোনো অসুস্থ, আপনার হসপিটালের বিলের জন্য ইন্স্যুরেন্স করে রেখেছেন, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছেন, আপনি যদি মারা যান তাহলে আপনার পরিবারের জন্য রিস্কটাকে কমানোর জন্য আপনি ইন্স্যুরেন্সটা করে রেখেছেন। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তারা আপনার ফ্যামিলিকে টাকাটা দেবে, আপনার যে মানে যে টাকাটা মানে অ্যামাউন্ট আপনি করে রেখেছেন সেই হিসাবে আপনাকে প্রত্যেক বছরে আপনাকে কিন্তু একটা প্রিমিয়াম ভরতে হয়, ঠিক আছে। সেই রকম তাদেরকেও আপনার যদি কিছু হয়ে যায় তাদেরকেও আপনাকে কিন্তু টাকাটা দিতে হবে আপনার যদি কিছু হয়ে যায় তারপরে। কিন্তু আপনি কি কোনোদিন দেখেছেন বা শুনেছেন যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি লসে চলছে? তারা কিন্তু সেলার, আপনি কিন্তু বায়ার, আপনি কিন্তু কাস্টমার, আপনি কিন্তু বাই করেছেন ওনাদের কাছে পলিসি, আর ওনারা সেল করেছে আপনার কাছে। কিন্তু আপনি কি কোনোদিন শুনেছেন যে ওনারা কোনোদিন লসে চলছে? শুনতেও পাবেন না। ওনারা ওনারা কোনোদিন লসে চলে না। আপনি চেক করে দেখতে পারেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের চেক করে দেখতে পারেন ব্যালেন্স শিট। হ্যাঁ, কোয়ার্টারলি হয়তো কিছু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। আপনি যখন ইয়ারলি ব্যালেন্স শিট দেখবেন বা তাদের রিপোর্ট দেখবেন তখন দেখবেন তারা প্রফিটেই আছে। সেরকম একইভাবেই অপশন বাইং করে আপনি লং টার্মে কোনোদিন প্রফিটেবল হতে পারবেন না, ঠিক আছে। অপশন সেলিং করে আপনার ক্যাপিটাল না, আপনার মানে প্রফিট যেটা হবে সেটা লিমিটেড থাকলেও আপনি লং টার্মে আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। আর অপশন বাইং লং টার্মের জন্য না। হ্যাঁ, হয়তো আপনি 10 দিন 15 দিন 1 মাস 1 বছর, ঠিক আছে, করে নিলেন, ঠিক আছে, আপনার প্রফিট লস করতে করতে আপনি 1 বছর সার্ভাইভ করে গেলেন, ঠিক আছে। কিন্তু তারপরে আপনার সার্ভাইভ করাটা লং টার্মে একটু কঠিন হয়ে যাবে। আপনি যদি করতে পারেন, ঠিক আছে, তাহলে তো আপনি মানে লাখে একজন হয়ে যাবেন, ঠিক আছে, লং টার্মে যদি আপনি সার্ভাইভ করতে পারেন অপশন বাইং এর ক্ষেত্রে, ঠিক আছে। এটাই ছিল অপশন সেলিং এর কনসেপ্ট। যতটা পেরেছি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো মানে ডাউট থাকে তাহলে ভিডিওটা আরেকবার দ্বিতীয়বার দেখবেন, ভিডিওটা আরেকবার টেনে দেখবেন। আর যদি কোনো ডাউট থাকে তাও যদি ক্লিয়ার না হয় তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আমি যতটা পারবো আমার 100% দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে, যেন এইরকম ভিডিও যেগুলো আমি পরের বার আনতে চলেছি সেগুলো যেন আপনার কাছে প্রথমে চলে আসে। আর এরপরে আমি কল কি সিই, যেটাকে বলে কল ইউরোপিয়ান, CEPE, ঠিক আছে। এটাকে ইউরোপিয়ানই বা কেন বলে?
ঠিক আছে, এগুলোর একটা ব্যাপার আছে। ইউরোপিয়ান মানে হচ্ছে আমরা ইউরোপিয়ান কন্ট্রাক্টে ট্রেড করি, আমরা আমেরিকান কন্ট্রাক্টে ট্রেড করি না। ঠিক আছে, এই ব্যাপারগুলো যত কিছু আছে, কল পুট, ঠিক আছে, কখন কিনতে হয়, কখন বিক্রি করতে হয়, আপনার স্টপ লস বলে একটা জিনিস হয়, সেটা কি জিনিস, সেটা কোথায় লাগাতে হয়, টার্গেট কি করে ফিক্সড করতে হয়, টার্গেট, ঠিক আছে, 1:2, 1:3, এগুলো হয়তো আপনি শুনে থাকবেন। এই জিনিসগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, একটু সাপোর্ট করবেন। ততক্ষণের জন্য বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।